প্রিয় শিক্ষার্থীরা, শীঘ্র সমাপ্ত এসএসসি পরীক্ষা 2025-এর চট্টগ্রাম বোর্ডের প্রশ্নটি সমাধান করব। আজকে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। প্রশ্নটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি আমরা বড় করে এখানে উদ্দীপক লিখেছি। আইসিটি ক্লাসের শিক্ষক টেলিভিশন, মোবাইল, রেডিও সহ অনেক গুরুত্বপূর্ণ ডিভাইসের বর্তমান ক্ষুদ্র আকার ও অধিক ক্ষমতা নিয়ে পাঠদানকালে বললেন যে এই সবই সম্ভব হচ্ছে আইসিটির সাম্প্রতিক প্রবণতায় ব্যবহৃত বিশেষ প্রযুক্তির কারণে। আরেকটি কথা বললেন, এক পর্যায়ে তিনি একজন শিক্ষার্থীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের থিয়েটারে 3D মুভি দেখে প্রাপ্ত বাস্তবের মতো অনুভূতি সৃষ্টিকারী প্রযুক্তি নিয়ে আলোচনা করলেন হবে। তাহলে এই যে উদ্দীপকটি দেওয়া হয়েছে, এখান থেকে আমাদের প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে জ্ঞানমূলক, সেটি হলো বায়োমেট্রিক্স কি। শিক্ষার্থীরা টু দ্য পয়েন্ট আনসার করতে হবে। তোমরা পরীক্ষায় কি করো, অনেক সময় বিভিন্নভাবে শিরোনামগুলো লিখে থাকো। আমরা কিন্তু এভাবেই শিরোনামটা লেখার জন্য তোমাদেরকে সাজেস্ট করব 1 নং প্রশ্নের উত্তর ক। তোমরা শুধু ক লিখো অথবা 1 নং লিখো, এতে করে যিনি উত্তরপত্রটি মূল্যায়ন করেন তিনি সঠিকভাবে প্রশ্নের উত্তর খুঁজে পান না। এই প্রশ্নের উত্তর, বায়োমেট্রিক্স কি। মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে বায়োমেট্রিক্স বলা হয় বা বায়োমেট্রিক্স বলে। এতটুকুন কথা বললেই কিন্তু হবে। এছাড়াও তুমি বায়োমেট্রিকের বিভিন্ন নমুনা রয়েছে, সেগুলো তুমি বলতে পারো যে হাতের ছাপ, রেটিনা স্ক্যান, ডিএনএ টেস্ট, এরকম বিভিন্ন নমুনার এক্সাম্পল তুমি দিতে পারো। খ নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে অনুধাবনমূলক প্রশ্ন, প্রযুক্তির সাহায্যে একাধিক জীবের জিনোমকে জোড়া লাগিয়ে নতুন জীবকোষ সৃষ্টি করা যায়, ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা এরকম প্রশ্নে সবার আগে বলতে হবে এই জায়গায় কোন বিষয়টিকে আলোকপাত করা হয়েছে। এখানে মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হয়েছে, তাই আমরা প্রথমে বলবো মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করে প্রযুক্তির সাহায্যে একাধিক জীবের জিনোমকে জোড়া লাগিয়ে নতুন জীবকোষ সৃষ্টি করা যায়। এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বানানটা যদি তুমি ভুল লিখো তাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার পাবে না। এরপর আমরা বলবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে। কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। এভাবে জীবদেহের জিনোমকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে এক বা একাধিক জিনোমকে জোড়া লাগিয়ে নতুন জীবকোষ সৃষ্টি করা যায়। এই প্রক্রিয়ায় উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের শস্য, প্রাণী ও মৎস্য সম্পদ ইত্যাদি উৎপাদিত হচ্ছে। এই কথাটি একটি এক্সাম্পল। তাহলে শুরুতে আমরা কি লিখেছি, উদ্দীপকে বর্ণিত বিষয়টি সম্পর্কে আলোকপাত করেছি। এরপর আমরা এই বিষয়টি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তার সংজ্ঞা দিয়েছি। এরপর একটি লাইন আমরা অতিরিক্ত লিখেছি, এভাবে জীবদেহের জিনোমকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে বা একাধিক জিনোমকে জোড়া লাগিয়ে নতুন জীবকোষ সৃষ্টি করা যায়। এটি উদ্দীপকের সপক্ষে একটি যুক্তি। এই প্রক্রিয়ায় উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের শস্য, প্রাণী ও মৎস্য সম্পদ ইত্যাদি উৎপাদিত হচ্ছে, এটি একটি উদাহরণ। এই উদাহরণটি লিখলে ভালো, না লিখলেও কোনো অসুবিধা নেই, তবে প্রথম দুটো কথা অবশ্যই তোমাকে লিখতে হবে। এর বাইরে ভিন্ন কোনো বক্তব্য তুমি রাখলে কোনো নাম্বার পাবে না। আমরা চলে যাচ্ছি গ নম্বর প্রশ্নের সমাধান। উদ্দীপকে উল্লিখিত বিশেষ প্রযুক্তির চিকিৎসা ও খাদ্য শিল্পে ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে এই যে একটু আগে যে প্রযুক্তির কথা বলা হয়েছে, যে প্রথম কিন্তু একটা বিষয় বলা হয়েছিল আমাকে, সেটি হলো বর্তমানে প্রযুক্তির কারণে মোবাইল, টেলিভিশন, রেডিও সহ অনেক গুরুত্বপূর্ণ ডিভাইসের ক্ষুদ্র আকার এবং অধিক ক্ষমতা। এই যে বিষয়টি, এটি হলো তথ্য প্রযুক্তির বিশেষ সাম্প্রতিক প্রবণতায় বিশেষ প্রযুক্তির কারণে। এই যে বিশেষ প্রযুক্তির কথাটা কিন্তু উদ্দীপকের মধ্যে লেখা আছে। এখান থেকে প্রশ্ন করা হয়েছে উদ্দীপকে উল্লিখিত বিশেষ প্রযুক্তির চিকিৎসা ও খাদ্য শিল্পে ভূমিকা। তাহলে এই প্রযুক্তিটি কি সেটি আমাদেরকে সবার আগে শনাক্তকরণ করতে হবে, তারপর লিখতে হবে এই সম্পর্কে চিকিৎসা এবং খাদ্য শিল্পে এর ভূমিকা। তাহলে আমরা প্রথম লাইনে যে কথাটা লিখবো, যেটি তোমরা ভুল করো বা পরে লিখো বা প্রশ্নের মাঝখানে লিখো, সেটি না করে তোমরা সবার শুরুতে উদ্দীপকে বর্ণিত বিষয়টি আলোকপাত করবে। উদ্দীপকে উল্লিখিত বিশেষ প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি, আমরা এই বিষয়টি সবার আগে লিখব। এরপর কি লিখব, ন্যানো টেকনোলজি কাকে বলে। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করাকে ন্যানোমিটার বলে। এই আকৃতির কোনো কিছু তৈরি করা হলে সাধারণত তাকে ন্যানো পার্টিকেল বলে। আর এই প্রযুক্তি ব্যবহার করে বৃহৎ স্কেলে পণ্য উৎপাদন করা সম্ভব হচ্ছে এবং উৎপাদিত পণ্য থেকে পণ্য আকারে সূক্ষ্ম, ছোট হলেও অত্যন্ত মজবুত, টেকসই এবং হালকা মানের হয়ে থাকে। এটি হচ্ছে এই যে ন্যানো টেকনোলজি, তার সপক্ষে একটা যুক্তি আমরা দিলাম বা তার সপক্ষে একটা অতিরিক্ত বক্তব্য আমরা রেখেছি। এরপর আমরা বলবো আমাদেরকে যে বিষয়টি লিখতে বলা হয়েছে, ন্যানো টেকনোলজির অনেকগুলো প্রয়োগ বা
ব্যবহার রয়েছে, শুধুমাত্র চিকিৎসা এবং খাদ্য শিল্পে ভূমিকা আমাদেরকে লিখতে বলা হয়েছে। তাহলে আমরা লিখব কি, চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ। চিকিৎসা ক্ষেত্রে ন্যানো রোবট ব্যবহার করে অপারেশন করা যায়, এই যে একটি কথা বললাম, এটি একটি প্রয়োগ। উদাহরণ অ্যানজিওপ্লাস্ট। আবার ক্রায়োসার্জারিতে সরাসরি রোগাক্রান্ত কোষে চিকিৎসা প্রদান করা হয়, এটি চিকিৎসা ক্ষেত্রে আরেকটি ব্যবহার। এমনকি রোগ ডায়াগনোসিসে বর্তমানে বহুল ব্যবহৃত অ্যান্ডোস্কোপি, অ্যাঞ্জিওগ্রাম ন্যানোটেকনোলজিতে হয়ে থাকে। এই যে আমরা অ্যাঞ্জিওগ্রাম করি, এন্ডোস্কোপি করি, এগুলো সব কিন্তু ন্যানোটেকনোলজির এক একটি প্রয়োগ। এছাড়াও স্মার্ট ড্রাগ তৈরিতেও ন্যানো প্রযুক্তির ব্যবহার রয়েছে। তাহলে আমরা চিকিৎসা ক্ষেত্রে বেশ কটি কথা উল্লেখ করেছি, এতটুকু কথা উল্লেখ করলেই কিন্তু যথেষ্ট। এরপর আমাদেরকে খাদ্য শিল্পের ভূমিকা লিখতে হবে। দেখো, এই কথাগুলো লিখলে কিন্তু এক পেজের বেশি হবে না, কিন্তু টু দ্য পয়েন্ট এই কথাগুলোই আসতে হবে। খাদ্য শিল্পের প্রয়োগ। খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং, ভিন্নধর্মী স্বাদ তৈরি এবং খাদ্যের গুণগত মান রক্ষায় ন্যানো ম্যাটেরিয়াল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই যে আমরা খাদ্যদ্রব্য প্যাকেজিংয়ের ক্ষেত্রে যে ন্যানো টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন প্লাস্টিকজাত প্যাকেটের ভিতরে যে প্রলেপ দেওয়া হয়, সেটি কিন্তু ন্যানো ম্যাটেরিয়াল ব্যবহার করে দেয়া। এভাবে খাদ্যের স্বাদ তৈরি, ভিন্ন স্বাদ তৈরি করা যায় বা খাদ্যের গুণগত মান রক্ষায় এরকম বিভিন্ন ন্যানো ম্যাটেরিয়াল ব্যবহার করে ন্যানো টেকনোলজির প্রয়োগ এখানে বলা যায়। অতএব বলা যায় যে উদ্দীপক উল্লিখিত বিশেষ প্রযুক্তিটির চিকিৎসা এবং খাদ্য শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই লাইনটি কিন্তু শেষে লিখতে হবে, এটি হলো উদ্দীপকের সাথে মিলকরণ বা উদ্দীপককে আমরা রিলেট করলাম প্রশ্নের সাথে আমাদের বক্তব্যের সপক্ষে, সেজন্য শেষে উপসংহারে কিন্তু এই লাইনটি লিখে দিতে হয়। আমরা চলে যাচ্ছি ঘ নম্বর প্রশ্নের সমাধান। উদ্দীপকের মুভিদাকার প্রযুক্তিটি শিক্ষা ও গবেষণাকে আধুনিক রূপ দিতে সক্ষম, বিশ্লেষণ করে মতামত দাও। আমাদেরকে বলা হয়েছিল যে একজন শিক্ষার্থী জাতীয় বিজ্ঞান জাদুঘরে 3D মুভি দেখেছে, সেখান থেকে যে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে সেটি শিক্ষক আলোচনা করেছিলেন এবং এই বিষয়ের উপর প্রশ্ন দেওয়া হয়েছে, মুভি দেখার প্রযুক্তিটি শিক্ষা ও গবেষণাকে আধুনিক রূপ দিতে সক্ষম, অর্থাৎ মুভি দেখার প্রযুক্তি কী এবং তার ভূমিকা শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে কেমন, এই বিষয়টি এখানে আলোকপাত করতে হবে। এখন তোমরা উদ্দীপকে বর্ণিত বিষয়টি যদি শুরুতে শনাক্তকরণ করতে না পারো, তাহলে কিন্তু তোমরা 1 নম্বর হারিয়ে ফেলবে। সেজন্য সবার আগে লিখতে হবে উদ্দীপকে বর্ণিত মুভি দেখার প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি। এই যে এই কথাটি লিখেছ উদ্দীপকের সাথে মিল রেখে উদ্দীপকে বর্ণিত বিষয়টি কি, সেজন্য তুমি 1 নম্বর পাবে। এরপর হলো ভার্চুয়াল রিয়েলিটি যে তুমি বললে, এই বিষয়টি কি তার সংজ্ঞা দিতে হবে। তাহলে এখানে ডেফিনেশন আমরা লিখব, ভার্চুয়াল রিয়েলিটির আক্ষরিক অর্থ হলো কৃত্রিম বাস্তবতা। ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি এমন একটি ত্রিমাত্রিক কাল্পনিক পরিবেশ। দেখো, এখানে অনেকগুলো কথাকে আমি একসাথে লিখেছি। ত্রিমাত্রিক পরিবেশ তৈরি করা হয়, সেজন্য একসাথে লিখে ফেললাম আমরা ত্রিমাত্রিক কাল্পনিক পরিবেশ, যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীর কাছে এটিকে বাস্তব বলে মনে হয়। ভার্চুয়াল রিয়েলিটির 3টি গুরুত্বপূর্ণ বিষয় হলো দৃষ্টি, শব্দ এবং স্পর্শ। এই কথাটি আমরা অতিরিক্ত লিখেছি। তোমার উত্তরটি যেন একটু ভিন্ন রকম হয়, সরাসরি বিভিন্ন গাইড বইতে নোটে দেওয়া প্রশ্নের সাথে যেন না মিলে, একটু অতিরিক্ত কথা তুমি বই থেকে টেক্সট বুক পড়ে আনার চেষ্টা করবে। এবার আমরা ভার্চুয়াল রিয়েলিটির যে শিক্ষায় প্রয়োগ এবং গবেষণায় প্রয়োগ সেটি বলবো। শিক্ষা ও গবেষণায় ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিক্ষার জটিল বিষয়গুলো কম্পিউটার সিমুলেশন এবং মডেলিং এর মাধ্যমে সহজ এবং চিত্তাকর্ষকভাবে উপস্থাপন করা যায়, এটি হলো শিক্ষায় প্রয়োগ। এছাড়াও সৌরজগতের বিভিন্ন গ্রহ এর অবস্থান, গঠন, গতি প্রকৃতি, সৌরজগতে যে প্রাণের উপস্থিতি রয়েছে ইত্যাদি জটিল বিষয়গুলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমেই মূলত শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা সম্ভব হয়। এই ছিল শিক্ষায় প্রয়োগ। গবেষণালব্ধ ফলাফল বিশ্লেষণ ও উপস্থাপন, জটিল অণুর আণবিক গঠন, ডিএনএ এর গঠন, যা কোনোভাবেই বাস্তবে দেখা বা অবলোকন করা সম্ভব নয়, তাও সম্ভব হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। তাহলে গবেষণার ক্ষেত্রে যে মৌলিক বিষয়গুলো উপস্থাপন করা প্রয়োজন, গবেষণালব্ধ ফলাফলকে উপস্থাপন করা প্রয়োজন, সেই বিষয়গুলো স্বাভাবিক প্রক্রিয়ায় খুব সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব হয় না। মূলত ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এই বিষয়গুলোকে সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায়। আরও বলবো গবেষণালব্ধ এছাড়াও আমরা এই বিষয়টা আমরা আবার লিখেছি যে জটিল অণুর আণবিক গঠন, ডিএনএ এর গঠন, যা কোনোভাবেই বাস্তবে অবলম্বন করা সম্ভব নয়, তা দেখা সম্ভব হচ্ছে। এছাড়াও ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অণু ও পরমাণুর গঠন এবং তাদের মধ্যকার আন্তঃক্রিয়া অবলোকন করা যায়। সুতরাং বলা যায় যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিক্ষা ও গবেষণাকে আধুনিক রূপ দেওয়া সম্ভব। এই ছিল আমাদের
ঘ নং প্রশ্নসহ পুরো প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে তার সমাধান। শীঘ্রই আসছি অন্যান্য প্রশ্নগুলোর সমাধান নিয়ে। ধন্যবাদ সবাইকে।